স্বামীজির জীবনে এক অলৌকিক ঘটনা। কাশী অনেক দূর নড়েন। বিবেকানন্দর কাছে খবর এলো হঠাৎ একদিন স্বামী অভেদানন্দ ঋষিকেশে অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে কিছু টাকা পাঠিয়ে দিলেন তিনি এবং অভেদানন্দকে কাশীতে নিয়ে আসার ব্যবস্থাও করলেন। বিবেকানন্দ বুঝলেন তারও গাজীপুর ত্যাগ করার সময় এসেছে, তাকে কাশী যেতে হবে। অসুস্থ অভেদানন্দকে সেবা করে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। কাশী যাওয়ার পথে ঘটনাটি ঘটল। স্বামীজি ট্রেনে চলছেন গাজীপুর থেকে কাশী। একটি তৃতীয় শ্রেণীর টিকিট ছাড়া তার কাছে আর যে আছে তা হলো একটা কম্বল, পরনে গেরুয়া আলখাল্লা আর হাতে একটি দণ্ড। কানাকড়ি নেই সঙ্গে। তিনি যে কামরায় এক কোণে বসে আছেন তার সবটুকু দখল করে চলছে আর এক অর্থবান বেনে, সঙ্গে তার কিছু ইয়ার বন্ধু। তারা স্বামীজিকে দেখেই বুঝল এই তরতাজা সন্ন্যাসী না খেয়ে আছে, কিনে খাবারের পয়সাও নেই তার। বড়লোক বেনে বেশ মজা পেল স্বামীজির এই দুর্দশা দেখে। সে তার ইয়ারদের নিয়ে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে নানান সুখাদ্য খেতে লাগলো। খাওয়া দাওয়া সেরে এবার তো জল খেতে হয়। স্টেশন থেকে জল কিনে খেলে সেই বেনে তার বন্ধুরা। তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দের। তৃষ্ণার্ত সন্ন্যাসীকে দেখিয়ে জলপান করার পর সুখ লাভ করল ধনী সহযাত্রী। ট্রেন বেশ কিছুক্ষণের জন্য থামল তারিঘাট স্টেশনে। সবাই নেমে গেল ট্রেন থেকে। স্বামীজিও নামলেন, বসতে গেলেন প্ল্যাটফর্মের ছায়ার নিচে। চৌকিদার এসে তাড়িয়ে দিল। কি করবেন স্বামীজি এখন? তিনি প্ল্যাটফর্মের বাইরে কম্বলটি পেতে একটি খুঁটিতে হেলান দিয়ে চুপ করে বসে রইলেন। উত্তর ভারতীয় সেই বেনে স্বামীজিকে তো সহজে ছাড়বার পাত্র নয়। সে স্বামীজির কাছেই একটি ছাউনির নিচে দামি শতরঞ্চি বিছিয়ে বন্ধুদের সঙ্গে মজলিস করে বসে আবার ক্ষুধার্ত সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে রীতিমতো ভোজ শুরু করে দিল। এতেও সেই বেনের যথেষ্ট হলো না। তখন সে স্বামীজিকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ওহে দেখছো এত সব খাবার, কেমন মজা করে খাচ্ছি, আর তোমার কাছে তো জল কেনারও পয়সা নেই। এই ঠান্ডা জল যদি তুমি পেতে তোমার খিদে না যাক, তেষ্টা তো মিটত। এই দেখো আমি কেমন আরাম করে জল খাচ্ছি। রোজগার করতে জানতে হয়, বুঝলে? রোজগারের ক্ষমতা নেই তাই সন্ন্যাসী হয়েছ। এখন বোঝো পয়সার কি ক্ষমতা। ইচ্ছে করলেই আমি কিনে খেতে পারি, তোমার মতো খিদের জ্বলতে হবে না। এসব কথা শুনেও বিবেকানন্দ এতটুকু রেগে গেলেন না। কোনো ক্ষোভও নেই তার মুখে, যেন অন্য কারো কথা ভাবছেন তিনি। তার দৃষ্টি দূরের আকাশে, যেন মনে মনে কাউকে ডাকছেন। নরেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ মানুষ, কিন্তু মুখে তার সেই হাসি, শ্রী শ্রী রামকৃষ্ণের হাসি মনে পড়ল স্বামী বিবেকানন্দের। উনি কি ডাকলেন নরেন বলে? এই তো রামকৃষ্ণের কণ্ঠস্বর। সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার থলে থেকে বার করলেন নরেনের সব প্রিয় খাবার, ডাল, রুটি, তরকারি একটি মাটির পাত্রে কত যত্ন করে সাজিয়ে দিলেন তিনি। পাশে রাখলেন ঠান্ডা জল। বিবেকানন্দর চোখ ঝাপসা হয়ে গেল কান্নায়। তার কণ্ঠস্বর কান্নায় ঢাকা পড়ে গেল। বড় তৃষ্ণার্ত তিনি। হাত বাড়ানোর জলের দিকে। এ কি, তার ঝাপসা দৃষ্টির সামনে ক্রমে মিলিয়ে গেলেন সেই সম্পূর্ণ অপরিচিত মানুষটি। স্বামীজি কি করে ধরে রাখবেন তার আবেগ, তার কান্না? তার সমস্ত মন প্রাণ বলে উঠল, হে ঠাকুর, এত বছর তুমি নেই, তবু আমাকে ছেড়ে যাওনি, ভুলে যাওনি। কেন এত ভালোবাসো আমাকে তুমি? ঠাকুর, আমি কেমন করে হব তোমার প্রেমের যোগ্য? মাঝে মাঝে মনে হয় এ পৃথিবী বড় নিষ্ঠুর, এখানে ভালোবাসা নেই। হে রামকৃষ্ণ,
তুমি ফিরে ফিরে এসে মনে করিয়ে দাও পৃথিবীতে ভালোবাসার মরণ নেই। বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির থালা ভর্তি খাবারের দিকে। এ তো দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ। সেই একই সুবাস, ভবতারিণীর প্রসাদের সুগন্ধ নাকে লেগে আছে। স্বামীজির তারিঘাট স্টেশনের দক্ষিণেশ্বরের ভবতারিণীর মহাপ্রসাদ। সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সৌরভ। হৃদয় গহনে বিবেকানন্দ স্পষ্ট শুনলেন শ্রীরামকৃষ্ণদেবের স্নেহময় কণ্ঠ, নরেন, খেয়ে নে, দেরি করিস নে, গাড়ি ছাড়বে এক্ষুনি, কাশি এখনো অনেক দূর নরেন, খেয়ে নে রে বাবা।